নওশিনের হাজবেন্ড, এটাও তো একটা পরিচয়। আমি আসলে অনার্ড ফিল করেছি যখন আরজে কিবরিয়ার সাথে আমাকে বলা হলো। নওশিন এবং হিল্লোলের বিয়েটা বাংলাদেশে এটা কিন্তু অনেক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। ফার্স্ট যে ডিসিশনটা নিয়েছিলাম মনে মনে সেটা হচ্ছে যে আমি ভুলে যাব আমি নওশিন। দুজনেরই বিভিন্ন রকমের গসিপ হয়েছে বিয়ের পরে। বড় একটা বিষয় হচ্ছে ঘর ভাঙা, ওর কারণে ঘরটা ভাঙছে। ক্যামেরার বাইরের মানুষটাকে বিয়ে করেছে, আমি তো ক্যামেরার সামনের মানুষটাকে বিয়ে করি নাই। দিন শেষে সে আর আমার এক্স ওয়াইফ কথা বলে ফোনে। আমরা তিন্নিকেই খুঁজছিলাম। আমি যদি এখানে আমার একটা সিকিউরিটি পেতাম আমার ভবিষ্যৎ প্রজন্মের, তাহলে তো আসলে আমার অন্য দেশে গিয়ে থাকার দরকার ছিল না, এত কষ্ট করার দরকার ছিল না। যেটা মনে হয় যে আমার জীবনের সবচেয়ে বড় মিস করা, সেইটাই আসলে। তুমি করো? মিসই করতাম, তাহলে তো আমি এই সুন্দর জীবনটা গড়তে পারতাম না। চারটা প্যারেন্ট তো, তাই না? আমি, সে, তার এক্স ওয়াইফ, আমার এক্স হাজবেন্ড, আমরা তো চারজন প্যারেন্ট। আমরা চারজনের কেউই কিন্তু দায়ী নই। আমার মনে হয় আজকের এই এপিসোডটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই শোতে আসার আগে আমি চিন্তা করছিলাম যে অভিনেতা অভিনেত্রী সেটাও ঠিক, ফুড ব্লগার, বাংলাদেশের পায়োনিয়ার ফুড ব্লগার সেইটাও ঠিক, আবার তুমি আর যে ছিলা সেইটাও ঠিক, আবার চিন্তা করছি যে নওশিনের হাজবেন্ড, এটাও তো একটা পরিচয়, রাইট? আবার হিল্লোলের বউ, সেটাও তো একটা দারুণ পরিচয়। সো আমি কনফিউজ আসলে, মানে আপনারা কোনটাতে কমফোর্ট ফিল করবেন? আমি সবটাতেই কমফোর্ট ফিল করি। আরেকটা যেটা হয়েছে যে নতুন জেনারেশনের কাছে হিল্লোল যে কোনো একটা ক্যারেক্টার ছিল, এটা কিন্তু একেবারেই আননোন ওদের কাছে। রাদার কন্টেন্ট ক্রিয়েটর আদনান ফারুক ইজ পপুলার, বা ওরা চিনে এই নামে। বাট আমার যে একটা পাস্ট ক্যারিয়ার ছিল, ওইটা হয়তো একটা জেনারেশন জানেই না এখনকার। নওশিন, সবকিছু মিলিয়ে হ্যাপি? আলহামদুলিল্লাহ, ওইটাই তো বলছিলাম যে আমি মানে পরিপূর্ণতা যেটাকে বলে সেটা আমার লাইফে আছে। আমার হয়তো অনেক কিছু নাই, কিন্তু আমার যা আছে সেটা হয়তো অনেকের নাই। এক্স্যাক্টলি। মানে তুমি কখনো চিন্তাও তো করো নাই তুমি রেডিওতে আসবা, রেডিওতে ক্যারিয়ার হবে, রেডিও থেকে টেলিভিশনে যাবা, টেলিভিশন থেকে হিল্লোল ভাইয়ের সাথে পরিচয় হবে, এরকম হবে? কখনো চিন্তা করো না? একটা মজার জিনিস মনে পড়লো, ওই যে বলতেছিল না যে কবে কোথায় কথা হয়েছে, এখন আমার মনে পড়লো তার সাথে আমার ফার্স্ট কথা হয়েছিল তখন আমরা জেগে আছো কি করি 2008 সালে। কোনো একটা পূজার এপিসোডে মনে হয়, না কোনো একটা এরকম পূজার এপিসোডে আমরা তিন্নিকে খুঁজছিলাম। তো তিন্নি ফোন পাওয়া যাচ্ছিল না কিংবা ফোন ধরছিল না, এরকম ইয়েতে আমরা তখন মানে তাকে কন্ট্যাক্ট করেছিলাম। এটা আমিই করেছিলাম, কন্ট্যাক্টটা করেছিলাম। তুমি কি পূজার না কি বাবার দিবস বা এই টাইপের কিছু একটা, ওরকম কিছু একটা হবে হয়তো, হ্যাঁ, আই ডোন্ট রিমেম্বার দ্যাট থিং। সো ওরকম সময় আমরা তিন্নিকেই খুঁজছিলাম, তখন হচ্ছে তাকে কন্ট্যাক্ট করেছিলাম যে একটু তার নাম্বার করে। তখন তার ওয়াইফ ছিল তিন্নি। সো সে সময় তো সে খুবই পপুলার অ্যাক্ট্রেস, মডেল। আমার মনে আছে সেই সময় তার সাথে আমার ফার্স্ট কথা, হ্যাঁ, যে ওনাকে বলা হয়েছিল যে যেহেতু সে ফোন ধরে না, বললো ঠিকই, কিন্তু পরবর্তীতে হয়তো ফোন ধরবে না কিংবা হয়তো ফোন বন্ধ হয়ে যাবে, আপনি যেন একটু কানেক্ট করে দেন, কারণ আমরা তো লাইভে হচ্ছে তাকে কানেক্ট করবো আর কি। এখন পাবলিক পারসেপশন বিভিন্ন রকমের থাকে, বুঝছেন ভাই, কিন্তু দিন শেষে সে আর আমার এক্স ওয়াইফ কথা বলে ফোনে। এখন এইটা আপনি পাবলিক কিভাবে জানেন, এইটা মানুষকে কিভাবে বোঝাবেন আপনি? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। যে প্রসঙ্গে ছিলাম, মানে আপনার এক্স ওয়াইফ, তিনি ভেরি রেসপেক্টেড ডেফিনেটলি, তার সঙ্গে আমাদের নওশিন কথা বলে, মানে এটা কি বাচ্চার কারণেই করতে হয় কিনা? ডেফিনেটলি, অবশ্যই। এটা আমরা চাইলেও তো জিনিসটাকে অ্যাভয়েড করতে পারবো না। আর আমাদের এটা হচ্ছে যত ক্রেডিট গোস টু হার, অ্যাকচুয়ালি শি ইজ ম্যানেজিং ভেরি মানে ওয়াইজলি। সো এইটা আসলে আমাদেরকে খুবই সুন্দর একটা সম্পর্কের ভিতরে থাকতে হবে, এবং মিউচুয়াল রেসপেক্ট, যে তাকেও আমরা রেসপেক্ট দেখাবো, সেও আমাদেরকে দেখাবো, ওইভাবে একটা সুন্দর জায়গায়। নিশ্চয়ই তো আমরা মানুষ। সরি নওশিন, আমি একটু উত্তরটা নিয়ে নিই। এমনিতে হিল্লোল ভাই অনেক কম কথা বলতেছে, ভাববে যে আমরা দুজন একটু পার্শিয়ালিটি করতেছে। সো ফ্যাক্ট হচ্ছে যে দিন শেষে কিন্তু ভাই আমরা মানুষ। অবশ্যই আমরা যতই ক্যালকুলেটিভ মাইন্ডে চলি না কেন, আমাদের কিছু কিছু জায়গায় মারাত্মক কষ্ট হয়। ডেফিনেটলি আমরা সব কষ্ট এক্সপ্রেস করি না, আমাদের খুব আনন্দ হয়, আমরা সেটাও হয়তো এক্সপ্রেস করি না। মানে আপনাকে এই প্রশ্নটা আমি করতে চাই, সেটা হচ্ছে আপনি কখনো আপনার পাস্ট মিস করেন? এনিথিং ইট ক্যান বি। না, পাস্ট যে মিস করি সেরকম বলবো না। আমি মিস করেছি আমার জীবনে একটাই সবচাইতে বড় মিস যদি আমি বলি,
তাহলে আমার বড় মেয়েটার বেড়ে ওঠাটা আমি দেখি নাই, যেটা মনে হয় যে আমার জীবনের সবচেয়ে বড় মিস করা। সেইটাই আসলে পাস্ট যদি বলি আমি মিস করছি ওই জায়গাটা। যে কোনো দায়িত্বশীল বাবার জন্য এটা ভয়ঙ্কর কষ্ট, মানে আই ক্যান ফিল ইউ, মানে এটা আসলে এক্সপ্লেইন করার মতো না। হ্যাঁ, তুমি করো, কিন্নুর তখন অনেক বড়, যখন তুমি এখন তো 19 বছর ওর, 19 হবে। একটা ইন্টারেস্টিং কথাটা আমরা বলছিলাম না যে আমি কথা বলি বাচ্চার জন্য হোক যেটার জন্য হোক, শি ইজ ভেরি নাইস টু আস, উই আর ভেরি নাইস টু হার। আমরা কিন্তু কানাডাতে যাইও, দেখাও হয়, কথাও হয়, সেটা বাচ্চার জন্য তো ডেফিনেটলি মেয়েটার ভালো লাগে যখন তার বাবা কিংবা তার মা সুন্দরভাবে কথা বলে। তারা সবাই একটা সুন্দর সম্পর্ক মেইনটেইন করে। আর এখন বাচ্চারা বড় হয়ে গেছে, ওরাও তো চায় যে ওদের প্যারেন্টসরা ওদেরকে নিয়ে পজিটিভ আলাপ করুক। আমার ক্ষেত্রেও কিন্তু সেমটাই হয়। ইহানের বাবা কিংবা উইথ হিজ ফ্যামিলি, তারও একটা ফ্যামিলি আছে, ইহানের একটা ভাইও আছে, তারা যখন ইউএসএতে যায় তখন কিন্তু আমাদের সাথেও দেখা হয়। ইনফ্যাক্ট এই যে আমরা এখানে এসেছি, এখানেও আমাদের দেখা হবে, বিকজ ইহান এখন এখানে বাংলাদেশে। সে তো খুব সুন্দরভাবে জিনিসটা হ্যান্ডেল করে, যেমন উনিও ডেফিনেটলি সুন্দরভাবে হ্যান্ডেল করে। একটা খুব নাইস একটা এনভায়রনমেন্ট, কিংবা তার ওয়াইফের সাথে আমার যেই সম্পর্কটা, কথাবার্তাটা, বাচ্চার জন্য হোক আর যেটার জন্য হোক, আমাদের হয়তো মনের পিছনে হয়তো থাকতে পারে যে ও আচ্ছা সে তো এই কিংবা সে তো ওই, বাট ওই জিনিসটা আনতে দেই না, কারণ ওটা আনতে দিয়ে তো লাভ, মানে ওটাকে আনে তো লাভ নাই, ওটা তো পাস্ট। মিসের কথা যেটা বলো যে না, মিস করি না। আমি যদি মিসই করতাম তাহলে তো আমি এই সুন্দর জীবনটা গড়তে পারতাম না। হ্যাঁ, হ্যাঁ, ও যেরকম ভাবে বলেছে যে ওর মেয়ের বেড়ে ওঠাটা সে দেখেনি, আমি তো আমার ছেলের বেড়ে ওঠা দেখেছি। বাট আমার যদি একটা খারাপ লাগা থেকে থাকে সেটা হচ্ছে যে যেভাবে আমাদের ছোট মেয়েটা বাবা মা সবাইকে পাচ্ছে, সেটা হয়তো আমাদের বড় দুজন পাইনি। বাট এটার জন্য কিন্তু আমরা 4টা প্যারেন্ট তো, তাই না? আমি, সে, তার এক্স ওয়াইফ, আমার এক্স হাজবেন্ড, আমরা তো 4 জন প্যারেন্ট। আমরা 4 জনের কেউই কিন্তু দায়ী নই। এটা হয়তো আমাদের ডেস্টিনিতেই ছিল। এটা বাচ্চাদেরকে বোঝানোটা ডিফিকাল্ট কিনা, মানে আমি আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই যে ওরা না বোঝে ও দে আর কোয়াইট ম্যাচিউর, মানে আপনার আমার মাথাতেও আসবে না ওরা কি ভাবে আসলে। ধরেন আমি একটা জেনারেশন গ্যাপ যে বলে, যে আমার বাবা মা মোবাইলে অনেক অ্যাপ্লিকেশন খুব কুইক অ্যাডপ্ট করতে পারে না, যেটা আমরা পারি। আবার মনে করেন যে আপনি আমি কি ভাবি, আমাদের জীবনে আমরা মোবাইল দেখছি, আমরা চাঁদে মানুষ যাওয়া দেখছি, মঙ্গলে মানুষ যাওয়া দেখছি, এর বেশি আপনি আমি কিন্তু আর কিছু ভাবতে পারি না আর কি হবে পৃথিবীতে। কিন্তু ওরা হয়তো দেখে যে পৃথিবীতে আজকে থেকে 50 বছর পরে কি হবে, এবং ওইটার পিছনেই ওরা ছুটছে ওদের ইয়ে। সো দে আর অনেক ম্যাচিওর আমাদের চাইতে, এবং তারা জানে বোঝে সমস্ত কিছুই তারা ইয়ে করে। বিউটিফুল। আমার মনে হয় আজকের এই এপিসোডটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। দিন শেষে আসলে আমরা পজিটিভটাকেই সামনে আনতে চাই, কিন্তু নেগেটিভটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করাটাও কিন্তু অনেক বড় একটা ক্রিয়েটিভিটি। হ্যাঁ, এবং ওটাই প্রয়োজন যে আমার ভিতরে কষ্ট হচ্ছে, আমি চাইলেই কষ্টটা উগরে দিব না। কিভাবে আমি এখানে একটা জিনিস একটু বলি, লাইফে কোনো কিছু কিন্তু নেগেটিভ নাই। লাইফের যে গল্পটা, পাস্টের যে গল্পটা, সেটাও কিন্তু সত্যি, চরম একটা সত্যি। হ্যাঁ, তো সেটা হয় নাই, সেখানে কিন্তু দোষ আমারও না, তারও না, কিংবা দুজনেরই। তারও না কিংবা দুজনেরই দোষ, কারোরই না। ডেস্টিনিতে ছিল না, লাইফে এটা লেখা ছিল না। আমাদের তো উপর থেকেই লেখা থাকে যে আমরা কে কোথায় কিভাবে যাব। তো বাচ্চাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় কি, ওদেরকে যত তাড়াতাড়ি এই জিনিসটা বোঝানো যাবে অ্যাজ এ প্যারেন্ট, এটা আমাদের বড় দায়িত্ব। যে কোনো প্যারেন্ট সম্পর্কে খারাপ কোনো ধারণাটা না দিয়ে যদি তাদেরকে সুন্দর একটা মানসিক ইয়ে দিয়ে বড় করা যায়, তাহলে তাদের জন্য খুব ভালো হয়। কারণ এই জায়গাটা একটু সাজেশন চাই, মানে হিলুল ভাই আপনার কাছ থেকে। আমি এরকম অসংখ্য কেস ডিল করেছি। আমার আপন ঠিকানা নামে একটা অনুষ্ঠান আছে, যেখানে আমি হারিয়ে যাওয়া ছেলেমেয়েদেরকে ফিরিয়ে দিই। বাবার বিয়ে হয়ে গেছে একটা ফ্যামিলিতে, মার বিয়ে হয়ে গেছে, আমরা দুজনকেই খবর দিয়েছি আপনাদের বাচ্চা পাওয়া গেছে। তারা হয়তো 30 বছর পর, 40 বছর পর দুজন মুখোমুখি হয়েছে, এবং দুই পক্ষকে আমরা এনেছি। কেউই জানে না যে দুই পক্ষই আজকে এখানে আসতেছে। এবং আসার পরে, রুমের মধ্যে ঢোকার পরে, হাজব্যান্ড সাধারণত ছেলেরা যেটা করে মাথাটা নিচু করে রাখে, কিন্তু ওয়াইফ ছটফট করতে থাকে, সে এখানে কেন আনছেন আমাকে, ওনাকে কেন আনছেন, আমি এখানে কথা বলবো না। তার যে বাচ্চা বসে আছে রুমের মধ্যে, একটু পরে যা 30 বছর হারায় যাওয়া বাচ্চাটাকে সে পাবে, ওটা মাথায় থাকে না। এই যে ভয়ঙ্কর রকমের এক ধরনের মনের ভিতরে পুষে রাখা এক ধরনের তিক্ততা, এটা কি আসলে বাচ্চার জন্য। আর ওখানে বসার পরে যে কি হয়, বাচ্চা তো
ফিল করে লাইক ওকে আমি এই ফ্যামিলি না পাওয়াটাই আমার জন্য ভালো ছিল, আমি তো আসলে এরকম বাবাও চাইনি, এরকম মাও চাইনি। এই জায়গাটাই আসলে আপনার সাজেশনটা কি? এইটা আসলে 100% মাইন্ডসেট। এখন ধরেন প্রত্যেকটা মানুষের বেড়ে ওঠা তো বিভিন্ন রকমের। এখন আমি বা ও যেভাবে করে জিনিসটাকে দেখি বা আমাদের যে পার্সপেক্টিভ, অন্য সব মানুষের পার্সপেক্টিভ একই রকম হবে, এটাও একটা ভুল। কিন্তু একটা আইডিয়া আমরা সেট করতে পারি কিনা, মানে সমস্যা হাজব্যান্ড ওয়াইফের, যদি আমি সমস্যাই বলি, সেটা আমি আমার বাচ্চার উপরে কেন চাপাই দিই? সমস্যা যদি থেকেও থাকে, রাইট, এই সমস্যা তো 30 বছর আগের সমস্যা, রাইট, সেটা ডান। এখন তো আপনি আপনার লাইফটাকে নিয়ে আরো 30 বছর আগায় গেছেন, সো এখন ওই সমস্যা দেখে তো লাভ নাই। এখনকার যে সমস্যা, এই সমস্যাকে সবাই মিলে কিভাবে সলিউশন করতে পারেন সেটা হচ্ছে মেইন। মানে বাচ্চাকে বাবার কাছেও দেওয়া উচিত, মায়ের কাছেও দেওয়া, সে তো দুজনকেই চায়। কিন্তু আমরা জানি যে আমাদের ল বলেন, আমাদের সিস্টেম বলেন, মা পেয়ে গেলে বাবার সম্পর্কে একটা তিক্ত ধারণা নিয়ে বড় হয়, আবার ভাইস ভার্সা আমি যদি বলি, মানে এই জিনিসটা ঠিক কিনা আসলে? এইটা না আমাদের প্যারেন্টদের, দেখো একটা সবচেয়ে বড় কথা বলি, কোনো মানুষই, কোনো বাবা কিংবা কোনো মাই কিন্তু চায় না সন্তান থাকার পরে সেই সংসারটা ভেঙে যাক। ভুল ভ্রান্তি যেটাই হোক না কেন, শেষ মুহূর্ত পর্যন্ত একটা মেয়েও ট্রাই করে, একটা ছেলেও ট্রাই করে সংসারটা যেন ঠিক থাকে, ভেঙে চুরে হলেও যেন ঠিক থাকে। সো বাট হয় না, অনেক সময় আমরা আলাদা হয়ে যাই, সেটাও হয়তো আমাদেরই ভুলের কারণে ধরবো, কিন্তু সেটার জন্য তো আমাদের বাচ্চারা দায়ী না। আরেকটা জিনিসও হয় যে ধরেন এই যে তিক্ত সম্পর্কটা, ওই তিক্ত সম্পর্কটা বাচ্চার সামনে ভায়োলেন্স হওয়ার চাইতে আপনার যদি আলাদা হয়ে গিয়ে জিনিসটা অনেক সাইকিয়াট্রিস্ট বলেন, হ্যাঁ এটা বেটার, অনেক বেটার। বাট আমরা অল্প বয়সে, কিবরিয়া ভাই তুমি হয়তো এই জিনিসটা ভালো বুঝবে, কারণ আমরা তো ওই ছোট বয়সে এক ধরনের চিন্তা করি, বড় বয়সে গিয়া এখন যত ম্যাচিউরলি চিন্তা করেছি, আজ থেকে 15 বছর আগে কিন্তু আমি আমার এক্স লাইফ নিয়ে কিংবা সে তার এক্স লাইফ নিয়ে এইভাবে হয়তো ভাবতো না, কিংবা তখন আমাদের ভিতরে এত কামনেসও হয়তো ছিল না। সময়ের সাথে সাথে কাম হতে হয়, আমি মনে করি সময়ের সাথে সাথে যেমন ম্যাচিউরড হতে হয়, সময়ের সাথে সাথে বুদ্ধিও বাড়াতে হয় আক্কেল দাঁতের মতো, সময়ের সাথে সাথে কাম হতে হয়, ঠান্ডা হতে হয়, তাতে আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা ভালো হয়। এগ্রিড। ধরেন এখন 2010 সালে তার প্রতি আমার যে গ্রাজ ছিল, ওই গ্রাজ তো আর এখন নাই। এখন যেটা হয়েছে যে ওইটা আসলে আমার জন্য পারফেক্ট ম্যাচ ছিল না, এই জন্য হয় নাই। দুইটা পার্সপেক্টিভ এবং সময়ে কিন্তু এই জিনিসটা অনেকখানি হিল হওয়া এবং আন্ডারস্ট্যান্ডিং, যে আপনি ফাইনালি কি আন্ডারস্ট্যান্ডিং আপনার মাথার মধ্যে, অ্যাটলিস্ট বাচ্চাকে সাফার করতে না দেয়া। কিছু কিছু জায়গাতে, সেই জায়গাগুলোতে আমার মনে হয় খুবই কম্প্রোমাইজ করা উচিত, যে না ঠিক আছে একসঙ্গে থাকতে পারছি না, কিন্তু এই একসঙ্গে না থাকাটা যেন বাচ্চার জায়গা থেকে ফিলটা না হয় যে সে বাবার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাচ্ছে বা মায়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে চাচ্ছে, সে সেটা পারছে না বা বাড়তে দেওয়া হচ্ছে না। ওই জায়গাটায় আমাদের মনে হয় একটা মিউচুয়াল রেসপেক্ট রাখা খুবই জরুরি একদম ফ্রম দ্য বিগিনিং। কিছু কিছু প্যারেন্ট আমরা হয়তো মানে অল্প বয়সে ভুল করে ফেলি, শুরুর দিকে। তুমি কি জানো কি করে, মানে প্রতিশোধটা আসলে বাচ্চাকে দিয়েই নেওয়ায় ভয়ঙ্কর ভাবে। এটা আমি জানি, কেন আমি বারবার এই কথাটা বলছি কিবরিয়া ভাই, যে আমরা তখন, মানে আমার তো আসলে ইহান হয়েছিল অনেক ছোট বয়সে, ডিভোর্সটাও খুব আর্লি হয়ে গেছিল তোমাদের চোখের সামনে, আমরা তখন একসাথে রেডিও টুডেতে কাজ করি। ওই টাইমে আমার যেই পাগলামোগুলা ছিল, যে গ্রাজগুলা ছিল, যে অভিমান রাগ যেটাই ছিল না কেন, সেটা তো এখন এসে নাই। এখন তো আমি ডিফারেন্ট একটা মানুষ, এখন আমি অন্যভাবে জিনিসটাকে ট্রিট করি। আমি মনে করি ওই সময় ওটা হয়ে বরং কিছু ভালো হয়েছে, আজকের এই সুন্দর জীবনটা হয়তো আমি পেয়েছি। টাইম হিলস এভরিথিং, সো কিছু কিছু সময় রিঅ্যাক্ট না করাটাই বেটার। শক্ত হয়ে বসে থাকো, পরিস্থিতি সব সময় সময় বলে দিবে, সময় বলে দিবে। কিন্তু বাচ্চার বাবাও একটাই, মাও একটাই, ঠিক আছে? আমি মা, ওর বাবার ওয়াইফ হয়তো ওর মাম্মা হতে পারবে, আম্মা হতে পারবে, মা একজনই হয়, ঠিক আছে? যেমন আমাকে ওয়ারিশা ডাকতো মাম্মা ছোটবেলায়, তো পরে যখন ও একটু বড় হয়েছে, ওর মায়ের সাথে থাকে, আমি দেখলাম যে ওর আসলে আমাকে হয়তো মাম্মা ডাকতে একটু আনইজি ফিল করে, যেটা নিয়ে আমি প্রথমে হয়তো আমার একটু খারাপ লেগেছিল, কিন্তু আমি পরে বুঝতে পেরেছি যে ও তো আসলে এখন বড় হচ্ছে, একটা টিনেজ হচ্ছে, দেন ও নিজেও কিন্তু হিল হয়ে গেছে, এখন কিন্তু সে মাম্মাম ঠিকই ডাকছে, বাট ওর কাছে আমি জাস্ট একটা নেম, আমার নামটা, মা তো মাই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।